নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু নোটবুক। আমি গার্গী এবং আজকে আমরা 28 এবং 29শে মার্চের কারেন্ট অ্যাফেয়ার্স ডিসকাস করতে চলে এসেছি। জাস্ট এটা একটা রেকর্ডেড ক্লাস, তোমাদের কাছে প্রিমিয়ার করা হচ্ছে, তো তোমাদের লাইভ কমেন্টসের উত্তর আমি দিতে পারবো না। তবে যদি তোমাদের কোনো কোয়ারি থাকে কাইন্ডলি একটু তোমরা এখানে কমেন্ট বক্সে লিখে জানাতে পারো, ঠিক আছে? তো আমরা আজকে আমাদের ক্লাসটা স্টার্ট করছি। আমাদের আজকের ক্লাসের ফার্স্ট কোয়েশ্চেন, আজকে আমাদের 28 আর 29শে মার্চের কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাসের প্রথম প্রশ্ন। ফার্স্ট কোয়েশ্চেন, রিসেন্টলি অ্যাজ পার আইএলও মানে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন রিপোর্ট, ইউথ আনএমপ্লয়মেন্ট ইন ইন্ডিয়া রাইজেস টু হোয়াট পার্সেন্টেজ? রিসেন্টলি ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের তরফ থেকে একটি রিপোর্ট পেশ করা হয়েছে এবং সেই রিপোর্ট অনুযায়ী আমাদের ভারতবর্ষে যে ইউথ আনএমপ্লয়মেন্ট সেটা কত পার্সেন্ট রেজ হয়ে কত পার্সেন্ট হয়েছে, এটা হচ্ছে প্রশ্ন। উত্তরটা হচ্ছে 83%। এইটা দেখে ঘাবড়ে যেও না, মানে এইটার মানে প্রশ্নটার মানে এইটা নয় যে ইউথ আনএমপ্লয়মেন্ট কত পার্সেন্ট। প্রশ্নটা যদি আমরা মানে এই জায়গাটা পড়ি তাহলে বুঝতে পারবো টোটাল যে আনএমপ্লয়মেন্ট রেট তার মধ্যে ইউথ আনএমপ্লয়মেন্ট রেট কতটা, এটা হচ্ছে প্রশ্নটা। কারণ 83% যদি ইউথ আনএমপ্লয়মেন্ট হয় তাহলে বোঝা যাচ্ছে 100 জনের মধ্যে 83 ইউথই কিন্তু কোনো চাকরি বাকরি করে না, ঠিক আছে? তাহলে অ্যাজ পার ইন্ডিয়া এমপ্লয়মেন্ট রিপোর্ট 2024, ইউথ এডুকেশন, এমপ্লয়মেন্ট অ্যান্ড স্কিলস jointly released by ILO এবং the Institute of Human Development, India's youth unemployment accounts for almost 83% of the total unemployed workforce in India. মানে ভারতবর্ষের টোটাল যে আনএমপ্লয়েড ওয়ার্কফোর্স আছে তার 83% কিন্তু ইউথ। মানে বলা হচ্ছে যে যারা যারা আমাদের দেশে আনএমপ্লয়েড, যাদের কোনো রকম রোজগারের ব্যবস্থা নেই, তার মধ্যে কিন্তু বেশিরভাগই ইয়াং জেনারেশন। The report showed the youth employment and unemployment increased between 2000 and 2019 but declined during the COVID period. মানে বেসিক্যালি দেখা গেছে যে 2000 থেকে 2019 অবধি ইউথের এমপ্লয়মেন্ট অ্যান্ড আনএমপ্লয়মেন্ট ইনক্রিজ করেছে, কিন্তু কোভিড এর পিরিয়ডে কিন্তু এই এমপ্লয়মেন্টটা খুব বেশি ভাবে ডিক্রিজ করেছে, ঠিক আছে? এবার আইএলও নিয়ে একটু আলোচনা করি। ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন ইউনাইটেড নেশন এজেন্সি, যে মেনলি mandate is to advance social and economic justice through setting international labor standard. Internationally labor standard fix করে লেবারদের প্রতি অন্যান্য ওয়ার্কফোর্সের সাথে একটা যাতে সোশ্যাল আর ইকোনমিক জাস্টিস মেনটেন করা যায়। আইএলওর তরফ থেকে কিন্তু লেবাররা কত দিনে ক ঘন্টা কাজ করবে, মিনিমাম ওয়েজ কি হওয়া উচিত, এইগুলোকে কিন্তু স্ট্যান্ডার্ডাইজ করা হয়ে থাকে। ফরমেশন হচ্ছে 11 এপ্রিল 1919। সাধারণত যে সমস্ত টপ ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন আছে তার মধ্যে কিন্তু আইএলও ওয়ান অফ দ্য ওল্ডেস্ট, সুতরাং অনেক সময় এই প্রশ্নটাও করা হয় 4টে অপশন দিয়ে এদের মধ্যে ওল্ডেস্ট কোনটি, তো সেক্ষেত্রে অনেক ক্ষেত্রেই উত্তরটা আইএলও হয়। হেডকোয়ার্টার হচ্ছে জেনেভা, সুইজারল্যান্ডে অবস্থিত, আর হেড হচ্ছেন ডাইরেক্টর জেনারেল গিলবার্ট হংবো, যিনি টোগোর বাসিন্দা। Next, as per Insurance 100 2024 report by Brand Finance, who emerged as world's strongest insurance brand? বর্তমানে দাঁড়িয়ে পৃথিবীর সবথেকে ক্ষমতাশালী যদি বলি তাহলে ইন্স্যুরেন্স ব্র্যান্ড কোনটি, এবং এটা ইন্স্যুরেন্স 100 2024 রিপোর্ট অনুযায়ী এলআইসি, আমাদের ভারতবর্ষের লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন, emerged as the world's strongest insurance brand with brand value up 0.4% to $9.8 billion. তাহলে এটা কিন্তু জাস্ট ফর দিস ইয়ার, মানে আগের বছরের নিরিখে।
এর ব্র্যান্ড ভ্যালু প্রায় 0.04% বেড়েছে এবং বর্তমানে দাঁড়িয়ে ব্র্যান্ড ভ্যালু হচ্ছে $9.8। চায়নার পিং অ্যান্ড কন্টিনিউ করছে, চায়নার পিং অ্যান্ড বলে যে আছে এজেন্সি, তারা কন্টিনিউ করছে ওয়ার্ল্ডের মোস্ট ভ্যালুয়েবল ইন্স্যুরেন্স ব্র্যান্ড হিসেবে 6 বছর পর পর কিন্তু তারা বিশ্বের সব থেকে ভ্যালুয়েবল ইন্স্যুরেন্স ব্র্যান্ড হিসেবে নিজেদেরকে প্রমাণিত করে আসছে। ঠিক আছে, চলো নেক্সট। Recently, Supreme Court appoints an expert committee for preservation of which animal? রিসেন্টলি সুপ্রিম কোর্টের তরফ থেকে কোন অ্যানিমেলের প্রিজার্ভেশনের জন্য একটি এক্সপার্ট কমিটিকে অ্যাপয়েন্ট করা হয়েছে এবং সেই অ্যানিমেলটি হচ্ছে গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড, ইনি। এই ব্যক্তিত্ব আমরা জানি গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড বর্তমানে দাঁড়িয়ে কোন ক্যাটাগরিতে পড়ে? ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড ক্যাটাগরিতে পড়ে IUCN লিস্ট অনুযায়ী, এবং এই ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ডকেই কিন্তু রক্ষা করার জন্য, প্রিজার্ভ করার জন্য সুপ্রিম কোর্টের তরফ থেকে চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে 7 জন মেম্বারের একটি এক্সপার্ট কমিটি গঠন করা হয়েছে এবং এই কমিটিটি জুলাই 2024-এর মধ্যে কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে যে জুলাই 2024-এর মধ্যে তারা যেন তাদের রিপোর্ট পেশ করে। ঠিক আছে, who recently appointed as DG বা Director General of NIA মানে ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সি এবং NDRF ন্যাশনাল ডিজাস্টার রিলিফ ফান্ড। তো ডিজি অফ NIA অ্যাপয়েন্টেড হয়েছেন সদানন্দ বসন্ত দাতে এবং NDRF এর ডিজি অ্যাপয়েন্টেড হয়েছেন পীযূষ আনন্দ। ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স বা NDRF specialized force constituted for the purpose of special response to a threatening disaster situation। মানে আমরা দেখেছি রিসেন্টলি অনেকগুলো ক্ষেত্রেই আমরা দেখেছি, যদি খুব রিসেন্টলি একটা ঘটনার কথা বলি সেটা আমরা গার্ডেন রিজে বিল্ডিং যেখানে ভেঙে পড়েছে সেখানে আমরা দেখেছি। এছাড়াও আরো যদি দেখি যে আমরা তাহলে অনেক ঘটনাই দেখি যেখানে কিন্তু ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স আসে কোনো ন্যাশনাল ডিজাস্টার হলে, সেটা কোনো ক্লাইমেটিক ডিজাস্টার হতে পারে, কোনো অগ্নিকাণ্ড হতে পারে। তারপর আমরা কিছুদিন আগে যেটা দেখলাম যে ধস নেমে পুরো যে সুড়ঙ্গের কাজ হচ্ছিল সেখানে প্রচুর লেবার ফেসে গেছিল। তো যে কোনো ক্ষেত্রে ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট 2005-এর আন্ডারে এটির গঠন। অ্যাপেক্স বডি বর্তমানে এক্ষেত্রে অ্যাপেক্স বডি আমাদের NDRF এর যে অ্যাপেক্স বডি সেটা হচ্ছে ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি NDMA, যার চেয়ারম্যান হচ্ছেন প্রধানমন্ত্রী নিজে, মানে প্রধানমন্ত্রীর পদাধিকারী হচ্ছে চেয়ারম্যান সবসময় হয়, মানে এক্স অফিসিও চেয়ারম্যান হচ্ছেন PM। ফরমেশন 2006 সালে এর গঠন হয়েছিল। মোটো হচ্ছে আপদা সেবা সদায়ব, ডাইরেক্টর জেনারেল পীযূষ আনন্দ এবং পেরেন্ট অর্গানাইজেশন হচ্ছে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এর আন্ডারে এটি পড়ে। আর ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি যদি NIA দেখি, প্রাইমারি কাউন্টার টেররিস্ট টাস্ক ফোর্স ভারতবর্ষের। এজেন্সি ইজ এম্পাওয়ার্ড to deal with the investigation of terror related crimes across states without special permission from the states under written proclamation of the Ministry of Home Affairs। এই জিনিসটা ইম্পর্টেন্ট। NIA কে কোনো বিষয় ইনভলভ করার জন্য রাজ্যের অনুমতির দরকার হয় না, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এর তরফ থেকে যদি মনে করা হয় কোনো জায়গাতে NIA এর দরকার, কোনো টেররিস্ট রিলেটেড কোনো কিছু হয়েছে, টেরর রিলেটেড বা ক্রাইম রিলেটেড কিছু হয়েছে, নট টেররিস্ট, টেরর রিলেটেড বা বিভৎস কোনো ক্রাইম হয়েছে, সেখানে স্টেট কোনো পারমিশন ছাড়া হোম মিনিস্ট্রি যদি চায় তাহলে NIA কে সেই কেসে রিটেন প্রোক্লামেশনের মাধ্যমে এঙ্গেজ করতে পারে। 2009 এর গঠন। It was formed by National Investigation Agency Act 2008 which was passed। দেখো এটা একটু খেয়াল করে দেখে নাও, 26/11 টেরর অ্যাটাক মুম্বাইতে সকলের মনে আছে। 26/11 টেরর অ্যাটাকের পরেই এরকম একটা স্পেশালাইজড ফোর্স এর খুব দরকার হয়ে পড়েছিল এবং তারপরেই কিন্তু দেখো 2008-এ ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সি অ্যাক্ট এর মাধ্যমে NIA কে গঠন করা হয়।
মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এর আন্ডারে পড়ছে এবং সদানন্দ বসন্ত দাতে হচ্ছে এর ডিজি। ECI launched which app to facilitate easier voting for PWDs, person with disabilities এর জন্য, যাতে অনেক ইজিলি তারা তাদের ভোট কাস্ট করতে পারে, সেজন্য ECI কিন্তু সক্ষম অ্যাপ লঞ্চ করেছেন। The app will offer customized service to ensure easing voter identification and registration process for PWDs. This will also help them to find their polling station and cast their vote. This will also enable them to avail facilities like wheelchair at polling station. তাহলে মেইনলি যদি আমরা দেখি, এইবারে প্রথমবারের জন্য this year for the first time ECI is providing vote from home option to senior citizens above 85 years and PWD voters. ECI will also arrange transport facilities for them. তাহলে আজকে আমি এটা জাস্ট এইটা লাকিলি এটা বলছি, এটা নিয়েই আজকে গতকাল আমাদের ট্রেনিং ছিল বিএলও দের সাথে, যে ইডিসি ভোটার যাদের বলা মানে অ্যাবসেন্টি ভোটার, যারা 85 বছরের ঊর্ধ্বে যাদের বয়স হয়ে গেছে অথবা যারা ফিজিক্যালি ডিসেবলড, সেই সমস্ত মানুষজন যারা ভোটে কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবেন না, তারা যদি মনে করেন তারা কিন্তু বাড়িতে বসে ভোট দিতে পারবেন। এই জন্য তাদেরকে 12D ফর্ম ফিল আপ করতে হবে। বিএলও বাড়ি বাড়ি গিয়ে 12D কালেক্ট, 12D একটা অপশন তারা নেবেন কিনা, এরকম যারা লিস্টে আছে 85 বছরের ঊর্ধ্বে বা পিডব্লিউডিস, সেই রেজিস্টার অনুযায়ী বাড়ি বাড়ি যাবে বিএলওরা এবং তাদের থেকে তাদের মতামত জানতে চাইবে যে তারা কি ভোট গ্রহণ কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবেন। যদি পারেন খুব ভালো, আর যদি না পারেন তাদেরকে 12D ফর্ম দিতে হবে, যে ফর্মের মাধ্যমে তারা কিন্তু বাড়িতে বসে ভোট দিতে পারে ভোটের আগে। ঠিক আছে। আর্থ আওয়ার 2024 অবজার্ভড অন হুইচ ডে, কোন দিন আর্থ আওয়ার 2024 অবজার্ভড হয়েছে? 23শে মার্চ। দ্য ডে ইজ অবজার্ভড অন দ্য লাস্ট স্যাটারডে অফ মার্চ। এই বছর 2024-এ এটি 23শে মার্চ অবজার্ভড হয়েছে। সাধারণত মার্চের যে শেষ শনিবার সেই দিনটাতে আর্থ আওয়ার অবজার্ভ করি, এবং বেসিক্যালি ইট ইজ আ গ্লোবাল সিম্বল অফ ইউনিটি অ্যান্ড কমিটমেন্ট। 60 মিনিটের জন্য সমস্ত ইলেকট্রিসিটি রাত্রেবেলা বন্ধ করে দেওয়া হয়, এবং কোথাও না কোথাও টুয়ার্ডস প্রোটেক্টিং দ্য প্ল্যানেট অ্যান্ড প্রিজার্ভিং দ্য এনভায়রনমেন্ট হচ্ছে প্রধান উদ্দেশ্য। পিপল অ্যাক্রস দ্য গ্লোব এই বছর আর্থ আওয়ার 23শে মার্চ 2024-এ রাত 8:30 থেকে 9:30-র মধ্যে সম্পূর্ণ লাইট বন্ধ করে পালন করা হয়েছে। ঠিক আছে। ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড WWF ফর নেচার অ্যান্ড পার্টনার্স ফার্স্ট লঞ্চ আর্থ আওয়ার। প্রথমবার এই আর্থ আওয়ারের কনসেপ্টটা 2007 সালে অস্ট্রেলিয়াতে আনা হয়েছিল, এবং সেই সময় আর্থ আওয়ার না, লাইট অফ মুভমেন্ট হিসেবে এর আইডিয়াটা এসেছিল, এবং পরবর্তীকালে 2007-এর 31শে মার্চ থেকে সিডনিতে কিন্তু এইটা অফিসিয়ালি আর্থ আওয়ার সেলিব্রেশন শুরু হয়। When is World Theatre Day 2024 observed? অনেক সময় প্রশ্নটা করা হয়, তো এটা খেয়াল রেখো। ওয়ার্ল্ড থিয়েটার ডে প্রত্যেক বছর 27শে মার্চ অবজার্ভ করা হয়। বুঝতেই পারছো থিয়েটার যেটা অনেক ক্ষেত্রে এখন তার গুরুত্ব, বা গুরুত্ব বলবো না, গুরুত্ব কমেনি, কিন্তু মানুষের মধ্যে থিয়েটার নিয়ে সেই উন্মাদনা কমে গেছে, তাই তো। অ্যাকচুয়ালি একসময় থিয়েটারের প্রচুর চল ছিল, একসময় অ্যাকচুয়ালি থিয়েটার না, একসময় যাত্রাপালার প্রচুর চল ছিল। তারপরে থিয়েটার আসে, তারপরে থিয়েটারের প্রভাব ধীরে ধীরে কমে যেতে থাকে, যখন টেলিভিশন চলে আসে। আমরা টেলিভিশনের মাধ্যমে থিয়েটারে আমরা জলসান্ত মানুষগুলোকে দেখি অভিনয় করতে। তারপরে টেলিভিশন আসে, টেলিভিশন আমরা দেখতে শুরু করি টিভির মাধ্যমে। টিভির ক্ষেত্রে আমরা যদি রেভলিউশন দেখি, প্রথমে ব্ল্যাক এন্ড হোয়াইট, তারপরে ধীরে ধীরে কালার, তারপরে একটা চ্যানেল, দুটো চ্যানেল, তারপর হাজার হাজার চ্যানেল, কেবিল লাইন, কেবিল লাইনের পরে চলে, আগে কেবিল লাইন ছিল, অ্যান্টেনার মাধ্যমে কেবিল লাইন আসতো, তারপর অ্যান্টেনা উড়ে গেল, কেবিল লাইন চলে গেল, চলে এলো ডিশ টিভি, টাটা স্কাই, এই সমস্ত। এখন ডিশ আর টাটা স্কাইও অর্ধেক লোকের বাড়িতে নেই, এখন আমরা সবকিছুই দেখি ইন্টারনেটের মাধ্যমে, অ্যাপের মাধ্যমে, তাই তো। তো দিস ইজ দ্য রেভলিউশন। তো সেইখানে দাঁড়িয়ে ওয়ার্ল্ড থিয়েটার ডে থিয়েটারকে প্রমোট করার জন্য
প্রথমবার এই দিনটি 1961 সালে ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউটের মাধ্যমে অবজারভেশন শুরু হয় এবং প্রথম অবজারভেশন অফিসিয়ালি হয় 1962-তে। এই বছর ওয়ার্ল্ড থিয়েটার ডে যে মেসেজ 2024-এ সেটি হচ্ছে আর্ট ইজ পিস। নেক্সট, recently the Ministry of Rural Development has notified a 3 to 10% increase in the wage rate of workers of which scheme? যে স্কিমটি এখন সাধারণত খবরে আছে বেশিরভাগ আমাদের পশ্চিমবঙ্গের নিরিখে, কারণ আমরা জানি যে রিসেন্টলি আমাদের ওয়েজ দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে। তো যাই হোক, তো সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিম, যেটাকে আমরা MGNREGA বলি, সেটাই রিসেন্টলি রেট হাইক করা হয়েছে। স্টেট টু স্টেট ভ্যারি করবে যে হাইকটা কত পার্সেন্ট হবে। তো এই হাইকটা সাধারণত 3 to 10% এর মধ্যে ভ্যারি করছে। দ্য নিউ ওয়েজ যে হাইকটা হয়েছে সেটা সাধারণত দেখা যাচ্ছে যে কোন স্টেটে 7 টাকা বাড়বে, কোন স্টেটে পার ডে 26 টাকা বাড়ছে। তো 7 থেকে 26-এর মধ্যেই থাকছে এবং এটা লাগু করা হবে 1 এপ্রিল 2024 থেকে, মানে অলরেডি কিন্তু লাগু হয়ে গেছে। মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট 2005, যেটাকে আগে আমরা নরেগা বলতাম, এখন বলি MGNREGA, আগে নরেগা বলতাম। Basically, this is a social welfare measure that aims to guarantee the right to work. Social welfare অনেকগুলো আছে, কিন্তু the only social welfare measure বা only social welfare scheme that is guaranteed by an act, আর কোন সোশ্যাল ওয়েলফেয়ার কিন্তু অ্যাক্ট পাসের মাধ্যমে লাগু করা হয়নি, একমাত্র MGNREGA যেটা অ্যাক্ট পাসের মাধ্যমে লাগু করা হয়েছে। একটা প্রথম পাস হয় 2005-এর 23শে আগস্ট, কিন্তু এটা ইমপ্লিমেন্টেড হয় 2006-এর ফেব্রুয়ারি মাসে। ইট এইমস টু এনহ্যান্স লাইভলিহুড, মানে যে সমস্ত ক্ষেত্রে রাইট টু ওয়ার্ক আমি প্রথমেই বললাম, তো সারা বছরে একটি হাউস হোল্ডের একজন পরিণত মানুষের মানে অ্যাডাল্ট পারসনকে 100 দিনের কাজের কনফার্মেশন দেওয়াই হচ্ছে এর প্রধান উদ্দেশ্য। ঠিক আছে, প্রোভাইডিং অ্যাট লিস্ট 100 days of wage employment in a financial year to at least one member of every household whose adult members volunteer to do unskilled manual work. এক্ষেত্রে অবশ্যই কোনো হাইফাই চাকরি না, আনস্কিলড ওয়ার্ক, যেখানে স্কিলের কোনো প্রয়োজন হয় না, সেই আনস্কিল ম্যানুয়াল ওয়ার্ক, মানে সেক্ষেত্রে মেশিনের কোনো ইনভলভমেন্ট নেই, হাতের ওয়ার্ক, মানে সেটা রাস্তা তৈরি বলো বা মাটি কাটা বলো বা বৃক্ষরোপণ বলো, মানে বৃক্ষরোপণ মানে একটা দুটো গাছ লাগানো না, মানে ফরেস্টেশন করা, এই সমস্ত কিছু কিন্তু দেওয়া। এই ধরনের আনস্কিলড ওয়ার্ক একটা ফিনান্সিয়াল ইয়ারে একটি হাউস হোল্ডের একজন মেম্বারকে, যিনি কিনা অ্যাডাল্ট, তাকে দেওয়া হবে মিনিমাম মানে ম্যাক্সিমাম 100 দিনের জন্য। দিস ইজ 100 days ওয়ার্ক বা 100 দিনের কাজ, যেটাকে আমরা MGNREGA বলি। প্রথমবারের জন্য, যদিও এটা 2005-এ এটা পাস হয়, 2006 এনাক্ট হয়, কিন্তু প্রথম যে এই সময় তোমাদের আমি একটা ছোট্ট প্রশ্ন করে রাখছি, প্রশ্ন নেই উত্তর বলেই দিচ্ছি। এই সময় প্রধানমন্ত্রী ছিলেন ডক্টর মনমোহন সিং যখন MGNREGA পাস হয় বা লাগু হয়, কিন্তু অ্যাকচুয়ালি এই কনসেপ্টটা এসেছিল 1991 সালে PV নরসিম্হা রাও এর সময়। ঠিক আছে, Which country recently opens its Indian subsidiary Aerospace Service India? তাহলে ইসরায়েল রিসেন্টলি তার একটা ইন্ডিয়ান সাবসিডিয়ারি ওপেন করেছে নিউ দিল্লিতে, যার নাম হচ্ছে এরোস্পেস সার্ভিসেস ইন্ডিয়া। Aerospace Services India by ASI will act as the sole authorized original equipment manufacturers, technical representative for the entire medium range surface to air missile system used by the Indian Army, IAF এবং ইন্ডিয়ান নেভি। তাহলে ভারতীয় আর্মি, ভারতীয় নেভি বা ভারতীয় এয়ার ফোর্স যে মিডিয়াম রেঞ্জ সারফেস টু এয়ার মিসাইল গুলি তৈরি করে,
ঠিক আছে, সেক্ষেত্রে টেকনিক্যাল সাপোর্ট আগে ইসরায়েল দিত, কিন্তু এখন ইসরায়েলের এই যে কোম্পানিটা, যেটা ভারতে একটা সাবসিডারি তৈরি হলো, তারাই কিন্তু এখন তাদেরকেই অথরাইজ করা হচ্ছে যে এই টেকনিক্যাল সাপোর্টটার জন্য আর এখন ইসরায়েল থেকে লোক আসতে হবে না। এই যে ইসরায়েলের যে সাবসিডারি কোম্পানিটা এখানে হচ্ছে, তারাই কিন্তু এই টেকনিক্যাল সাপোর্টটা দিতে পারবেন। Who recently appointed as United Nations Security Secretary General's Special Representative in UNDRR by United Nations Office for Disaster Risk Reduction? তাহলে কমল কিশোর, আমি ওনার ছবিটা দিতে ভুলে গেছি গো, কমল কিশোরের, সরি, কমল কিশোর, যাকে কিন্তু ইউনাইটেড নেশন সেক্রেটারি জেনারেল অ্যান্টোনিও গুতেরাস অ্যাপয়েন্ট করলেন, কমল কিশোরকে, ইন্ডিয়ার কমল কিশোরকে অ্যাজ অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল and special representative of the Secretary General of United Nations for Disaster Risk Reduction under United Nations Office for Disaster Risk Reduction। ঠিক আছে, এই বর্তমানে তিনি, যেটা আমরা প্রথমেই বললাম, এনডিএমএ বা ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির, যেটা অ্যাপেক্স বডি আমাদের ভারতবর্ষে ডিজাস্টারের ক্ষেত্রে, তার হেড হিসেবেও উনি বর্তমানে আছেন। ওনাকেই কিন্তু স্পেশাল রিপ্রেজেন্টেটিভ করা হয়েছে ইউনাইটেড নেশনের সেক্রেটারি জেনারেলের তরফ থেকে। ইউএনডিআরআর বা ইউনাইটেড নেশন অফিস ফর ডিজাস্টার রিস্ক রিডাকশন, এটা বেসিক্যালি এস্টাবলিশড হয়েছিল টু এনশিওর দ্য ইমপ্লিমেন্টেশন অফ দ্য ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজি ফর ডিজাস্টার রিডাকশন, হেডকোয়ার্টার জেনেভা সুইজারল্যান্ডে, এবং ফরমেশন 1999-তে হয়েছিল। এবার তোমাদের জন্য প্রশ্ন, কোয়েশ্চেন অফ দি ডে, হু রিসেন্টলি অনার্ড উইথ দ্য 2024 অ্যাবেল প্রাইজ? তো যেহেতু এটা একটা রেকর্ডেড ক্লাস, তোমাদের সামনে প্রিমিয়ার হচ্ছে, তো তোমরা এই প্রশ্নটার উত্তরটা কমেন্ট সেকশনে জানিয়ে রেখো, ঠিক আছে? সো থ্যাংক ইউ টু এভরিওয়ান, ক্লাস আমরা আজকে এখানেই শেষ করছি। আগামীকাল দেখা হবে সকাল 9টাতে কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস নিয়ে। বাই।